নমস্কার, সবাইকে এডুইডেন্সে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, আচরণবাদের মূল ভিত্তি কী? মনের অভ্যন্তরীণ প্রক্রিয়া, পর্যবেক্ষণযোগ্য আচরণ, বংশগতির প্রভাব, সামাজিক মিথস্ক্রিয়া। আচরণবাদের মূল ভিত্তি কী? মনের অভ্যন্তরীণ প্রক্রিয়া, পর্যবেক্ষণযোগ্য আচরণ, বংশগতির প্রভাব, সামাজিক মিথস্ক্রিয়া। হোয়াট ইজ দ্য মেন বেসিস অফ বিহেভিয়ারিজম? ইন্টারনাল মেন্টাল প্রসেসেস, অবজারভেবল বিহেভিয়ার, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি, সোশ্যাল ইন্টারাকশন। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো পর্যবেক্ষণযোগ্য আচরণ বা অবজারভেবল বিহেভিয়ার। আচরণবাদ হলো মনোবিজ্ঞানের এমন একটি শাখা যা শুধুমাত্র বাইরে থেকে পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায় এমন আচরণের ওপর গুরুত্ব আরোপ করে। এটি মনের অভ্যন্তরীণ চিন্তন প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে। এই যে অভ্যন্তরীণ চিন্তন প্রক্রিয়া, কিভাবে আমরা ভাবি, কিভাবে মেন্টাল প্রসেসগুলো কাজ করে, এটা কিন্তু কগনিটিভিজমের বিষয়। আচরণবাদরা শুধু বাইরে যে আচরণগুলো দেখা যায় তাই নিয়ে কাজ করে। তো বিহেভিয়ারিজম থেকে যাই প্রশ্ন থাকুক, তোমরা কিন্তু পর্যবেক্ষণযোগ্য আচরণ এই ধরনের অ্যান্সারগুলোই হবে। তোমরা যদি এই বিষয়টা ক্লিয়ার থাকতে পারো তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে, যেরকমই কোশ্চেন দিক, যেরকম ঘুরিয়েই দিক। তো আমরা প্রত্যেকটা উত্তরের শেষে এরকম এক্সপ্লেনেশনও কিন্তু জানতে পারবো। আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর দেখবো না, তার সাথে এক্সপ্লেনেশন দেখবো, যাতে করে এই প্রশ্নগুলো যদি ঘুরিয়ে দেয় বা এই রিলেটেড প্রশ্ন যদি আসে আমরা করতে পারি। তো দ্বিতীয় প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কোনটির সাথে সম্পর্কিত? থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি কোনটির সাথে সম্পর্কিত? সংযোজনবাদ বা কানেকশানিজম, সনাতনী অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তনও বলা হয়, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, গেস্টালিজম বা গেস্টালবাদ। কোনটা ঠিক? থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো সংযোজনবাদ, কানেকশানিজম। থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বটি প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব নামেই বেশি পরিচিত। এই তত্ত্ব অনুযায়ী শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সংযোগ স্থাপন। সিলেবাসেই রয়েছে, কানেকশানিজমের মধ্যেই কিন্তু থর্নডাইক রয়েছে। তো সিলেবাসটাও ভালো করে যদি পড়ে রাখো, সিলেবাস থেকেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। আমরা আগের বিভিন্ন পরীক্ষাতে, নেট সেটেও আমরা দেখেছি, সিলেবাস যার পড়া আছে ভালো করে, সিলেবাসে কি রয়েছে পাই টু পাই, ওয়ার্ড টু ওয়ার্ড জানে, তারা কিন্তু এমনি অনেক অ্যান্সার করতে পারে। তো সিলেবাসটা ভালো করে পড়ে রেখো অবশ্যই। পরের প্রশ্ন, কোন মনোবিজ্ঞানী সনাতনী অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের প্রবক্তা? ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সনাতনী অনুবর্তন বা প্রাচীন অনুবর্তনের প্রবক্তা কে? B.F. স্কিনার, আইভান প্যাভলভ, এডওয়ার্ড থর্নডাইক, জন ওয়াটসন। কোনটা ঠিক? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো আইভান প্যাভলভ। রাশিয়ান শরীরতত্ত্ববিদ ইভান প্যাভলভ কুকুরের লালাক্ষরণ নিয়ে গবেষণার মাধ্যমে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি বা সনাতনী অনুবর্তন তত্ত্বটি উদ্ভাবন করেন। এই তত্ত্বে একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি নিরপেক্ষ উদ্দীপকের বারবার সংযোগের ফলে নিরপেক্ষ উদ্দীপকটি অনুবর্তিত উদ্দীপককে পরিণত হয়, অর্থাৎ আনকন্ডিশন স্টিমুলাস এবং নিউট্রাল স্টিমুলাসের বারবার সংযোজনের ফলে, বারবার কানেকশানের ফলে, বারবার কন্ডিশনিংয়ের ফলে কন্ডিশন স্টিমুলাসে পরিণত হয়। কোন উদ্দীপকটা, এরকম যদি প্রশ্ন থাকে, কোন উদ্দীপকটি কন্ডিশন স্টিমুলাসে পরিণত হয়, সেটা হচ্ছে নিরপেক্ষ উদ্দীপক বা নিউট্রাল স্টিমুলাস কিন্তু কন্ডিশন স্টিমুলাসে পরিণত হয়। নিরপেক্ষ উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকে পরিণত হয় শেষে গিয়ে কিসের মাধ্যমে? আনকন্ডিশন স্টিমুলাসের সঙ্গে নিউট্রাল স্টিমুলার বারবার কন্ডিশনের মাধ্যমে। পরের প্রশ্ন, স্কিনারের সক্রিয় অনুবর্তনে ব্যবহৃত দুটি প্রধান শক্তিবর্ধক কী কী? রিইনফোর্সমেন্ট, শক্তিবর্ধক মানে রিইনফোর্সমেন্ট। স্কিনারের সক্রিয় অনুবর্তনে বা অপারেন্ট কন্ডিশনিংয়ে ব্যবহৃত দুটি প্রধান শক্তিবর্ধক কী কী? ধনাত্মক ও ঋণাত্মক, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, নিরবিচ্ছিন্ন আংশিক, কন্টিনিউয়াস অ্যান্ড পার্শিয়াল, প্রাথমিক ও গৌণ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, স্বাভাবিক ও অনুবর্তিত, আনকন্ডিশনড অ্যান্ড কন্ডিশন। স্কিনারের সক্রিয় অনুবর্তনে ব্যবহৃত দুটি প্রধান রিইনফোর্সমেন্ট কী কী? ধনাত্মক ও ঋণাত্মক, নিরবিচ্ছিন্ন ও আংশিক, প্রাথমিক ও গৌণ, স্বাভাবিক ও অনুবর্তিত। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ধনাত্মক ও ঋণাত্মক, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। স্কিনার সক্রিয় অনুবর্তনে দুই ধরনের শক্তিবর্ধকের কথা বলেছেন বা রিইনফোর্সমেন্টের কথা বলেছেন।
রিইনফোর্সমেন্ট বা শক্তিবর্ধক হলো এমন উদ্দীপক যা দেওয়া হলে আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বাড়ে, যেমন খাদ্য, প্রশংসা। আর ঋণাত্মক শক্তিবর্ধক বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট হলো এমন উদ্দীপক যা সরিয়ে নিলে আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বাড়ে, যেরকম অসহ্য শব্দ সরিয়ে নেওয়া। তো ঋণাত্মক মানে একটা কিছু নিয়ে নেওয়া, রিমুভ করে দেওয়া, তার কারণে ভালো কিছু হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। আর পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে কিছু দেওয়া হচ্ছে, যেমন একটা শিশুকে তুমি চকলেট দিচ্ছ, বা মাধ্যমিকের রেজাল্ট ভালো করলে বললে মোবাইল দেওয়া হবে, তো সে মোবাইল পাওয়ার জন্য ভালো করে পড়াশুনো করছে, এটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তার কাছে মোবাইল আছে, সে এইচএসের পরীক্ষা দিচ্ছে, তুমি বললে ভালো পরীক্ষা না দিলেই মোবাইলটা কেড়ে নেওয়া হবে, তো এটা হচ্ছে ঋণাত্মক রিইনফোর্সমেন্ট। মোবাইলটা যাতে না কাড়া হয়, না সরিয়ে নেওয়া হয় তার থেকে, সেই জন্য সে ভালো পড়াশুনো করবে। তো দুটোই আচরণের শক্তি বৃদ্ধি করছে, আচরণ যাতে ভালো করে করে তার কাজেই লাগছে। ঋণাত্মক হচ্ছে যেটা সরিয়ে নিচ্ছি, যেটা মাইনাস করে দিচ্ছি, আর ধনাত্মক হচ্ছে যেটা অ্যাড করছি, যেটা দিচ্ছি। তো এটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক। আর একটা কনসেপ্ট আছে পানিশমেন্ট, স্কিনারের ধারণাতে, সেটাতে আমি আসছি, যদি কোশ্চেন আসে আমি বলছি। থর্নডাইকের মুখ্য সূত্রগুলি বা প্রাইমারি লস কী কী? থর্নডাইকের মুখ্য সূত্রগুলি কী কী? প্রস্তুতি, ফললাভ ও অনুশীলন, বহুমুখী প্রতিক্রিয়া, মানসিক অবস্থা এবং আংশিক প্রতিক্রিয়া, অনুষঙ্গমূলক সঞ্চালন, সাদৃশ্য ও প্রস্তুতি, ফললাভ, সাদৃশ্য ও অনুশীলন। প্রাইমারি লসগুলো কী কী? থর্নডাইকের প্রাইমারি লসগুলো কী কী? readiness, effect and exercise, multiple response, set and partial activity, associative shifting, analogy and readiness, effect, analogy and exercise। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো প্রস্তুতি, ফললাভ ও অনুশীলন, রেডিনেস, এফেক্ট অ্যান্ড এক্সারসাইজ। থর্নডাইকের শিখন সূত্রগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, মুখ্য সূত্র ও গৌণ সূত্র। মুখ্য সূত্র তিনটি, প্রাইমারি লস তিনটি, প্রস্তুতির সূত্র, ফললাভের সূত্র এবং অনুশীলনের সূত্র। পরের প্রশ্ন, কোন শিখনের তত্ত্বে শেপিং এবং চেনিং ধারণার ব্যবহার করা হয়? শেপিং এবং চেনিং, শেপিং অ্যান্ড চেনিং, কোন লার্নিং থিওরিতে এই দুটো শব্দ আমরা পাই, শেপিং অ্যান্ড চেনিং? ইন হুইচ লার্নিং থিওরি আর দ্য কনসেপ্ট অফ শেপিং অ্যান্ড চেনিং ইউজড? প্যাভলভের সনাতনী অনুবর্তন, প্যাভলভস ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্কিনারের সক্রিয় অনুবর্তন, স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং, থর্নডাইকের সংযোজনবাদ, থর্নডাইকস কানেকশনিজম, নাকি গেস্টালিজম বা গেস্টালবাদ? কোনটা ঠিক? শেপিং আর চেনিং। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো স্কিনারের সক্রিয় অনুবর্তন, স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং। স্কিনারের সক্রিয় অনুবর্তনের প্রক্রিয়ায় শেপিং এবং চেনিং ধারণাগুলি গুরুত্বপূর্ণ। শেপিং হলো ধাপে ধাপে রিইনফোর্সমেন্ট প্রয়োগের মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটিয়ে ঈপ্সিত রূপ দেওয়া। অন্যদিকে চেনিং হলো শিক্ষণীয় আচরণকে ছোট ছোট অংশে ভাগ করে শেখানো। শেপিং কি? শেপিং যখন আমি ক্রমানুযায়ী ধাপে ধাপে রিইনফোর্সমেন্ট প্রয়োগ করব বা শক্তিবর্ধক প্রয়োগ করব এবং তার মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটবে। আচরণকে আমি যেরকম রূপ দিতে চাই, যেরকম পরিবর্তন চাই, সেরকম পরিবর্তন করাতে পারবো। আর চেনিং হলো শিক্ষণীয় আচরণকে ছোট ছোট অংশে ভাগ করে শেখাবো, পার্টে ভাগ করে দেব, যেটা আমি শেখাতে চাই সেটাকে পার্টে পার্টে ভাগ করে চেনের মাধ্যমে শেখাবো, সেটাই হচ্ছে চেনিং। তো এটা স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থেকে আমরা জানতে পারি। পরের প্রশ্ন, প্যাভলভের পরীক্ষায় লালাক্ষরণ বা স্যালাইভেশন হলো একটি ড্যাশ স্বাভাবিক উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস, অনুবর্তিত উদ্দীপক বা কন্ডিশন স্টিমুলাস, স্বাভাবিক প্রতিক্রিয়া বা আনকন্ডিশনস রেসপন্স, অনুবর্তিত প্রতিক্রিয়া বা কন্ডিশনস রেসপন্স। প্যাভলভের পরীক্ষায় লালাক্ষরণ হলো একটি ড্যাশ আনকন্ডিশন স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস, আনকন্ডিশনস রেসপন্স, কন্ডিশনস রেসপন্স। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর হলো স্বাভাবিক প্রতিক্রিয়া বা আনকন্ডিশনস রেসপন্স ও অনুবর্তিত প্রতিক্রিয়া কন্ডিশনস রেসপন্স। সঠিক উত্তর কিন্তু দুটোই হবে এখানে, অপশান সি এবং ডি, অর্থাৎ আনকন্ডিশনস রেসপন্স এবং কন্ডিশনস রেসপন্স দুটোই ঠিক হবে। প্যাভলভের পরীক্ষায় লালাক্ষরণ একটি ড্যাশ আনকন্ডিশন স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস, আনকন্ডিশনস রেসপন্স, কন্ডিশনস রেসপন্স। কোনটা ঠিক? আনকন্ডিশনস রেসপন্স, কন্ডিশনস রেসপন্স। প্যাভলভের পরীক্ষায় খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ স্বাভাবিক প্রক্রিয়া।
এবং ঘণ্টার শব্দ শুনলে লালাক্ষরণ অনুবর্তিত প্রতিক্রিয়া, এটি নির্ভর করে পরীক্ষার কোন ধাপের কথা বলা হচ্ছে। এই কোশ্চেনটা তোমাদের এই জন্যই দেওয়া হলো, এখানে কোশ্চেনে হয়তো দুটো উত্তর নেবে না, মেনশান করে দেবে তখন। যদি প্রথমে অর্থাৎ যখন যদি বলে দেওয়া হয় যে ঘণ্টার ধ্বনি শুনলে খাদ্য দেখলে কুকুরের লালাক্ষরণ হচ্ছে, তখন এটা হয়ে যাবে আনকন্ডিশনস রেসপন্স, কারণ এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কন্ডিশনের দরকার হচ্ছে না, খাদ্য দেখলে লালাক্ষরণ হচ্ছে। যদি বলে যে খাদ্য দেখলে লালাক্ষরণ বা স্যালাইভেশন নিঃসরণ, এটা কী ধরনের রেসপন্স, তখন হয়ে যাবে আনকন্ডিশনস রেসপন্স। আর যদি বলে দেয় যে ঘণ্টার ধ্বনি শুনলে লালাক্ষরণ হচ্ছে, এটা কী ধরনের রেসপন্স, ঘণ্টার ধ্বনি শুনলে স্বাভাবিক প্রতিক্রিয়া সজাগ হওয়া, তখন কিন্তু লালাক্ষরণ হওয়া উচিত নয়, কিন্তু কন্ডিশনস করানো হয়েছে খাবারের সঙ্গে ঘণ্টার ধ্বনির, দিয়ে পরবর্তীকালে ঘণ্টার ধ্বনি শুনলে লালাক্ষরণ হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কন্ডিশনস রেসপন্স, লালাক্ষরণটাই। তো লালাক্ষরণ প্রথমে আনকন্ডিশনস রেসপন্স বা স্বাভাবিক প্রতিক্রিয়া থাকছে, পরবর্তীতে লালাক্ষরণকে কন্ডিশন করানো হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কন্ডিশনস রেসপন্স। তো সেই জন্যই দুটো উত্তরই এখানে দেওয়া হয়েছে, প্রশ্নটা যেরকম দেবে তার উত্তর সেভাবে লিখবে। পরের প্রশ্ন, কোন তথ্য অনুযায়ী শিখন একটি যান্ত্রিক প্রক্রিয়া যেখানে বুদ্ধির কোনো ভূমিকা নেই? কোন তথ্য অনুযায়ী শিখন একটি যান্ত্রিক প্রক্রিয়া যেখানে বুদ্ধির কোনো ভূমিকা নেই? থর্নডাইকের সংযোজনবাদ, প্যাভলোভের ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সনাতনী অনুবর্তন, স্ক্রিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, গেস্টাল্টবাদ বা গেস্টালিজম যেখানে শিখন একটি যান্ত্রিক প্রক্রিয়া, বুদ্ধির কোনো ভূমিকা নেই, কোন থিওরিতে? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো থর্নডাইকের সংযোজনবাদ, থর্নডাইকস কানেকশানিজম। থর্নডাইক সংযোজনবাদ অনুযায়ী শিখন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিচার বুদ্ধি বিবর্জিত ও যান্ত্রিকভাবে সম্পন্ন হয়, যেখানে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে ঠিক হবে, যান্ত্রিকভাবে ভুল করবে, তারপরে আবার রেসপন্স করবে, ভুলের সংখ্যা কমতে কমতে একসময় গিয়ে ঠিকটা হবে। তো থর্নডাইকের কানেকশানিজম অনুযায়ী শিখন কিন্তু মেকানিক্যাল। পরের প্রশ্ন, গেস্টাল্টবাদ বা গেস্টালিজম কোন ধরনের শিখন তত্ত্বের অন্তর্গত? বিহেভিয়ারিস্টিক থিওরি, কগনিটিভ থিওরি, মোটিভেশনাল থিওরি, সোশ্যাল থিওরি, আচরণবাদী তত্ত্ব, প্রজ্ঞাবাদী তত্ত্ব, প্রেষণামূলক তত্ত্ব, সামাজিক তত্ত্ব। তো বলো, এটা সিলেবাসেই রয়েছে, কগনিটিভ থিওরি। সঠিক উত্তর দেখে নিই, কগনিটিভ থিওরি বা প্রজ্ঞাবাদী তত্ত্ব। শিখন তত্ত্বগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, আচরণবাদী ও প্রজ্ঞাবাদী। গেস্টাল্টবাদ হলো একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাবাদী তত্ত্ব। পরের প্রশ্ন, শিক্ষার্থী যখন কোনো নতুন পরিস্থিতিতে পূর্বার্জিত অভিজ্ঞতা প্রয়োগ করে শেখে তখন তা কোন সূত্রের অন্তর্গত? শিক্ষার্থী যখন কোনো নতুন পরিস্থিতিতে পূর্বার্জিত অভিজ্ঞতা প্রয়োগ করে শেখে তখন তা কোন সূত্রের অন্তর্গত? ল অফ এফেক্ট বা ফল লাভের সূত্র, ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র, ল অফ অ্যাসোসিয়েশন অর অ্যানালগি বা সাদৃশ্য উপমানের সূত্র, ল অফ রেডিনেস বা প্রস্তুতির সূত্র, কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে ল অফ অ্যাসোসিয়েশন অর অ্যানালগি। সাদৃশ্য বা উপমানের সূত্র অনুযায়ী প্রাণী যখন কোনো নতুন পরিস্থিতিতে পড়ে তখন সে পূর্বে অনুরূপ পরিস্থিতিতে যেভাবে আচরণ করে সাফল্য পেয়েছিল নতুন পরিস্থিতিতেও সেই রকম আচরণ করার চেষ্টা করে। এটা কিন্তু একটা গৌণ সূত্র বা সেকেন্ডারি ল থর্নডাইকের থিওরিতে। সাদৃশ্য ও উপমানের সূত্র, ল অফ অ্যাসোসিয়েশন অর অ্যানালগি। পরের প্রশ্ন, কোন ধরনের শক্তিবর্ধক প্রয়োগ করলে, শক্তিবর্ধক মানে আমি আগেই বললাম রিইনফোর্সমেন্ট, কোন ধরনের শক্তিবর্ধক প্রয়োগ করলে শিখন আরও শক্তিশালী হয় এবং বন্ধনের বিলুপ্তি ঘটানো আরও কঠিন হয়? নিরবিচ্ছিন্ন শক্তিবর্ধক বা কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, আংশিক শক্তিবর্ধক বা পার্সিয়াল রিইনফোর্সমেন্ট, ধনাত্মক শক্তিবর্ধক বা পজিটিভ রিইনফোর্সমেন্ট, ঋণাত্মক শক্তিবর্ধক বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট, কোনটা ঠিক? কোন ধরনের শক্তিবর্ধক প্রয়োগ করলে শিখন আরও শক্তিশালী হয় এবং বন্ধনের বিলুপ্তি ঘটানো আরও কঠিন হয়? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে আংশিক শক্তিবর্ধক বা পার্সিয়াল রিইনফোর্সমেন্ট। গবেষণায় দেখা গেছে যে নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ প্রতিবার শক্তিবর্ধক না দিয়ে যদি আংশিকভাবে মাঝে মাঝে শক্তিবর্ধক প্রদান করা হয় তাহলে শিখন আরও শক্তিশালী হয় এবং শিখন বন্ধনের বিলুপ্তি ঘটানো আরও কঠিন হয়। তো মাঝে মাঝে দিতে হবে, মাঝে মাঝে পুরস্কার বা মাঝে মাঝে রিইনফোর্সমেন্ট দিতে হবে, তাহলে কিন্তু শিখন আরও শক্তিশালী হবে। পরের প্রশ্ন, শিক্ষণের কোন সূত্র অনুযায়ী শিখন সফল হলে শিক্ষার্থী তৃপ্তি পায় এবং ব্যর্থ হলে বিরক্ত হয়?
শিক্ষণের কোন সূত্র অনুযায়ী শিখন সফল হলে শিক্ষার্থী তৃপ্তি পায় এবং ব্যর্থ হলে বিরক্ত হয়? প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। এর সঠিক উত্তর কি দেখে নিই। সঠিক উত্তর হলো ফল লাভের সূত্র। ফল লাভের সূত্র অনুযায়ী যদি শিখনের ফল শিক্ষার্থীর কাছে তৃপ্তিদায়ক বা সুখকর হয় তবে উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধন দৃঢ় হয়। পক্ষান্তরে শিখনের ফল দুঃখজনক বা বিরক্তিকর হলে বন্ধন দুর্বল হয়। পরের প্রশ্ন, শিখনের বি অনুবর্তন ডিকন্ডিশনিং বলতে কি বোঝায়? শিখনের বি অনুবর্তন খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। শিখনের বি অনুবর্তন বলতে কি বোঝায় বা ডিকন্ডিশনিং বলতে কি বোঝায়? নতুন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন, অনুবর্তিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন দুর্বল হয়ে বিলুপ্ত হওয়া, অনুবর্তিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন শক্তিশালী হওয়া, পূর্বে বিলুপ্ত হওয়া প্রতিক্রিয়ার স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। শিখনের বি অনুবর্তন বা ডিকন্ডিশনিং বলতে কি বোঝায়? হোয়াট ডাজ ডিকন্ডিশনিং ইন লার্নিং মিন? নতুন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন, অনুবর্তিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন দুর্বল হয়ে বিলুপ্ত হওয়া, অনুবর্তিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন শক্তিশালী হওয়া, পূর্বে বিলুপ্ত হওয়া প্রতিক্রিয়ার স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অনুবর্তিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন দুর্বল হয়ে বিলুপ্ত হওয়া। অনুবর্তনের মাধ্যমে শিখন হয়ে যাওয়ার পর যদি রিইনফোর্সমেন্ট দেওয়া না হয় বা শক্তিবর্ধক দেওয়া না হয় তবে অনুবর্তিত উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন দুর্বল হতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। এই প্রক্রিয়াকে বি অনুবর্তন বা এক্সটিংশন বলা হয়। মনে রেখো, বি অনুবর্তন বা এক্সটিংশন বলা হয়, ডিকন্ডিশনিং বা এক্সটিংশন বলা হয়। পরের প্রশ্ন, কোন তত্ত্ব অনুযায়ী শিখন প্রক্রিয়ায় প্রাণীর মধ্যে পূর্ব পরিকল্পনা বা বুদ্ধির কোনো ভূমিকা নেই? কোন তত্ত্ব অনুযায়ী শিখন প্রক্রিয়ায় প্রাণীর মধ্যে পূর্ব পরিকল্পনা বা বুদ্ধির কোনো ভূমিকা নেই? গেস্টাল্টবাদ বা গেস্টালিজম, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব বা থর্নডাইকস ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, টলম্যান চিহ্ন তত্ত্ব, টলম্যান সাইন থিওরি, ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদ বা ভাইগটস্কি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। কোনটা ঠিক? সঠিক হলো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, থর্নডাইকস ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অনুযায়ী শিখন প্রক্রিয়াটি সম্পূর্ণ যান্ত্রিকভাবে ঘটে এবং এতে বুদ্ধির বা পূর্ব পরিকল্পনার কোনো ভূমিকা নেই। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনে কোনটিকে আচরণের নির্দিষ্ট রূপদান বলা হয় বা শেপিং বলা হয়? সক্রিয় অনুবর্তনে কোনটিকে আচরণের নির্দিষ্ট রূপদান বলা হয়? ইন অপারেন্ট কন্ডিশনিং হোয়াট ইজ কল্ড শেপিং? আচরণের পুনরাবৃত্তি, আচরণের বিলুপ্তি, শক্তিবর্ধকের সুপরিকল্পিত প্রয়োগ দ্বারা আচরণের ঈপ্সিত রূপ দেওয়া, কোনো নতুন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শক্তিবর্ধকের সুপরিকল্পিত প্রয়োগ দ্বারা আচরণের ঈপ্সিত রূপ দেওয়া। আচরণের নির্দিষ্ট রূপদান হলো যথোচিত শক্তিবর্ধক নির্বাচন করে তার সুপরিকল্পিত প্রয়োগ দ্বারা আচরণের পরিবর্তন করে ধীরে ধীরে সেটির ঈপ্সিত বা কাম্য রূপ দেওয়ার প্রক্রিয়া। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনে প্রাণীর আচরণকে কি বলা হয়? প্রতিক্রিয়া আচরণ বা রেসপন্ডেন্ট বিহেভিয়ার, স্বতঃস্ফূর্ত আচরণ বা স্পন্টেনিয়াস বিহেভিয়ার, সক্রিয় আচরণ বা অপারেন্ট বিহেভিয়ার, প্রতিবর্তক ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। সক্রিয় অনুবর্তনে বা অপারেন্ট কন্ডিশনিংয়ে প্রাচীন আচরণকে কি বলা হয়? সঠিক উত্তর হলো সক্রিয় আচরণ বা অপারেন্ট বিহেভিয়ার। স্ক্রিনারের সক্রিয় অনুবর্তনে প্রাণীর স্বতঃপ্রণোদিত বা স্বেচ্ছাকৃত আচরণকে সক্রিয় আচরণ বলা হয়, যা সাধারণত উদ্দেশ্যমুখী হয়। পরের প্রশ্ন, শিখনের কোন সূত্র অনুসারে একই উদ্দীপকের প্রেক্ষিতে নানারূপ প্রতিক্রিয়া করার সম্ভাবনা বৃদ্ধি পায়? ফল লাভের সূত্র বা ল অফ এফেক্ট, প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র বা ল অফ মাল্টিপল রেসপন্স, অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ। শিখনের কোন সূত্র অনুসারে একই উদ্দীপকের প্রেক্ষিতে নানারূপ প্রতিক্রিয়া করার সম্ভাবনা বৃদ্ধি পায়? খুব সোজা, সঠিক উত্তর হলো বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র বা ল অফ মাল্টিপল রেসপন্স। এই সূত্র অনুযায়ী প্রচেষ্টা ও ভুলের মধ্য দিয়ে সঠিক প্রতিক্রিয়াটি খুঁজে না পাওয়া পর্যন্ত শিক্ষার্থী একই উদ্দীপকের প্রেক্ষিতে নানারূপ প্রতিক্রিয়া করবে। প্রতিক্রিয়াগুলিতে যত বেশি বৈচিত্র্য থাকবে সঠিক প্রতিক্রিয়াটি খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বেশি। পরের প্রশ্ন,
কোনটি থর্নডাইকের গৌণ সূত্র নয়? কোনটি থর্নডাইকের গৌণ সূত্র নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ মাইনর ল অফ থর্নডাইকস লার্নিং? প্রস্তুতির সূত্র বা ল অফ সেট, আংশিক প্রতিক্রিয়ার সূত্র বা ল অফ পার্সিয়াল অ্যাক্টিভিটি। প্রস্তুতির সূত্রকে ল অফ সেটও বলা হয় বা ল অফ রেডিনেসও বলা হয়। অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ। সাদৃশ্য উপমানের সূত্র ল অফ অ্যানালজি। কোনটি মাইনর সূত্র নয়? মাইনর ল নয়। কোনটি থর্নডাইকের গৌণ সূত্র নয়? সঠিক উত্তর হচ্ছে ল অফ এক্সারসাইজ। অনুশীলনের সূত্রটি থর্নডাইকের তিনটি মুখ্য সূত্রের ওপর প্রাইমারি লস। একটি প্রস্তুতি বা মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, সাদৃশ্য বা উপমানের সূত্র এবং অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র হলো গৌণ সূত্র। তাহলে গৌণ সূত্র কী কী? মানসিক অবস্থার সূত্র, অর্থাৎ ল অফ সেট মানে হচ্ছে প্রস্তুতি বা মানসিক অবস্থার সূত্র। তো ল অফ সেটও কিন্তু একটা গৌণ সূত্র, যদিও ল অফ রেডিনেস প্রাইমারি ল, ল অফ রেডিনেস, ল অফ এফেক্ট, ল অফ এক্সারসাইজ এগুলো হচ্ছে প্রাইমারি লস, কিন্তু ল অফ সেট মানেও বলা হচ্ছে প্রস্তুতির সূত্র। বাংলা ওর যদি অন্য কোনো শব্দ থাকে দেখবে, কিন্তু ইংলিশটা ল অফ সেট, সেইটা কিন্তু গৌণ সূত্র। পরের প্রশ্ন, প্যাভলভের পরীক্ষায় ঘণ্টার ধ্বনিটি প্রথমে কী ছিল? স্বাভাবিক উদ্দীপক, নিরপেক্ষ উদ্দীপক, অনুবর্তিত উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া। আনকন্ডিশন স্টিমুলাস, নিউট্রাল স্টিমুলাস, কন্ডিশন স্টিমুলাস, আনকন্ডিশন রেসপন্স। সঠিক উত্তর হলো নিরপেক্ষ উদ্দীপক বা নিউট্রাল স্টিমুলাস। পরীক্ষার শুরুতেই ঘণ্টার ধ্বনিটি একটি নিরপেক্ষ উদ্দীপক ছিল, কারণ এর সঙ্গে লালাক্ষরণের কোনো সম্পর্ক ছিল না। খাদ্য প্রদানের সঙ্গে বারবার ঘণ্টার ধ্বনি বাজানোর ফলে এটি অনুবর্তিত উদ্দীপকে পরিণত হয়। পরের প্রশ্ন, কোন শিখন তত্ত্ব অনুযায়ী আচরণের পরিবর্তন নির্ভর করে তার পরিণতির ওপর? কোন শিখন তত্ত্ব অনুযায়ী আচরণের পরিবর্তন নির্ভর করে তার পরিণতির ওপর? গেস্টাল্টবাদ, সনাতনী অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, সংযোজনবাদ বা কানেকশানিজম। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। স্কিনারের সক্রিয় অনুবর্তনের মূল নীতি হলো কোনো আচরণ পুনরাবৃত্ত হবে কি না তা নির্ভর করে সেই আচরণের পরিণতির উপর। আচরণের পরিণতি সুখকর বা তৃপ্তিদায়ক হলে আচরণটি পুনরাবৃত্ত হয়। পরের প্রশ্ন, কোন ধারণাটি শাস্তি এবং ঋণাত্মক শক্তিবর্ধকের মধ্যে পার্থক্য করে? উভয়ই আচরণের পুনরাবৃত্তি বাড়ায়। শাস্তি আচরণের সম্ভাবনা কমায়, ঋণাত্মক শক্তিবর্ধক বাড়ায়। উভয়ই আচরণের পুনরাবৃত্তি বাড়ায়, শাস্তি আচরণের সম্ভাবনা কমায়, ঋণাত্মক শক্তিবর্ধক বাড়ায়। শাস্তি আচরণের সম্ভাবনা বাড়ায়, ঋণাত্মক শক্তিবর্ধক কমায়। উভয়ই আচরণিক পুনরাবৃত্তি কমায়। কোনটা ঠিক? কোন ধারণাটি শাস্তি এবং ঋণাত্মক শক্তিবর্ধকের মধ্যে পার্থক্য করে? উভয়ই আচরণের পুনরাবৃত্তি বাড়ায়, শাস্তি আচরণের সম্ভাবনা বাড়ায়, ঋণাত্মক শক্তিবর্ধক বাড়ায়। শাস্তি আচরণের সম্ভাবনা বাড়ায়, ঋণাত্মক শক্তিবর্ধক কমায়। উভয়ই আচরণের পুনরাবৃত্তি কমায়। সঠিক উত্তর দেখে নিই। শাস্তি আচরণের সম্ভাবনা কমায়, ঋণাত্মক শক্তিবর্ধক বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট আচরণ বাড়ায়। তো ঋণাত্মক শক্তিবর্ধক হলো এমন উদ্দীপক যা সরিয়ে নিলে কাম্য আচরণের পুনরাবৃত্তির হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অন্যদিকে শাস্তি সবসময় প্রতিক্রিয়া আচরণের পুনরাবৃত্ত হওয়ার সম্ভাবনা কমায়। একটু আগেই বলেছিলাম পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে কিছু দিয়ে আচরণ করানো, নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে কিছু নিয়ে, কিছু রিমুভ করে আচরণ করানো, আর শাস্তি মানে হচ্ছে আচরণ কমানো। রিইনফোর্সমেন্ট সবসময় বা শক্তিবর্ধক সবসময় আচরণ বাড়াবে, আচরণ করাবে, আর শাস্তি হচ্ছে কোনো আচরণকে সরিয়ে দেওয়ার জন্য। যেমন কেউ চুরি করে, তাকে সেই জন্য তাকে মারা হলো যাতে সে না চুরি করে, অর্থাৎ এই আচরণ যাতে বিলুপ্ত হয়। আচরণের বিলুপ্তির জন্য পানিশমেন্ট, আর রিইনফোর্সমেন্ট আচরণ বাড়ানোর জন্য। সেটা পজিটিভ কিছু দিয়ে আচরণ বাড়ানো হচ্ছে, নেগেটিভ কিছু নিয়ে আচরণ বাড়ানো হচ্ছে, কিন্তু অন্যদিকে পানিশমেন্ট আচরণকে দমিয়ে দেওয়ার জন্য। পরের প্রশ্ন, প্রজ্ঞাবাদী তত্ত্ব অনুযায়ী শিখন একটি যান্ত্রিক প্রক্রিয়া, প্যাসিভ প্রক্রিয়া, সক্রিয় গতিশীল প্রক্রিয়া, উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধন। কোনটা ঠিক? প্রজ্ঞাবাদী তত্ত্ব অনুযায়ী শিখন একটি যান্ত্রিক প্রক্রিয়া, প্যাসিভ প্রক্রিয়া, সক্রিয় গতিশীল প্রক্রিয়া, উদ্দীপক প্রতিক্রিয়া বন্ধন।
সঠিক উত্তর হলো সক্রিয় ও গতিশীল প্রক্রিয়া। আচরণবাদীরা শিখনকে যান্ত্রিক প্রক্রিয়া মনে করলেও প্রজ্ঞাবাদীরা মনে করেন শিখন একটি সক্রিয় ও গতিশীল প্রক্রিয়া, যেখানে মনের অভ্যন্তরীণ চিন্তন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমের দিকেই বলেছিলাম আচরণবাদীরা অবজারভেবল বিহেভিয়ারের ওপর ডিপেন্ড করেন, তারা সেটাই চেঞ্জ করার প্রচেষ্টা করেন। আর প্রজ্ঞাবাদীরা কি করেন, মেন্টাল প্রসেসের উপর জোর দেন। তাদের কাজ মেন্টাল প্রসেস নিয়ে, কীভাবে আমরা শিখি, কীভাবে ভাবি, কীভাবে পারসিভ করি। পরের প্রশ্ন, কোন মনোবিজ্ঞানী গেস্টাল্ট তত্ত্বের সঙ্গে যুক্ত? থর্নডাইক, প্যাভলভ, কোহলার, স্কিনার? খুব ইজি, সঠিক উত্তর সবাই জানো হয়তো, কোহলার। যদিও গেস্টাল্ট তত্ত্বের মূল প্রবক্তা ম্যাক্স ওয়াইদাইমার, কার্ট কফকা এবং উলফগ্যাং কোহলার। কোহলারদের শিল্পাঞ্জির উপর করা পরীক্ষাটি গেস্টাল্টবাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। গেস্টাল্টবাদ বা ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন। গেস্টাল্ট তত্ত্বের মূল প্রবক্তা কারা? ম্যাক্স ওয়াইদাইমার, কার্ট কফকা, উলফগ্যাং কোহলার। পরের প্রশ্ন, কোন শিখন তত্ত্বে সামান্যীকরণ বা জেনারেলাইজেশন ধারণার উল্লেখ আছে? ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, নাকি বোথ, নাকি নাইদার বা কোনোটিই নয়? প্রাচীন অনুবর্তন বা সনাতনী অনুবর্তন, নাকি সক্রিয় অনুবর্তন, নাকি উভয়ই, নাকি কোনোটিই নয়? কোন শিখন তত্ত্বে সামান্যীকরণ ধারণার উল্লেখ আছে? সঠিক উত্তর হলো উভয়ই। প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সনাতনী অনুবর্তনে উদ্দীপকের সামান্যীকরণ এবং স্কিনারের সক্রিয় অনুবর্তনে প্রতিক্রিয়ার সামান্যীকরণ উভয় ধারণারই আলোচিত হয়েছে, তাই অ্যান্সার হবে উভয়ই বা বোথ, অপশান সি। পরের প্রশ্ন, ব্যবহারের সূত্র বা ল অফ ইউজ এবং অপব্যবহারের সূত্র ল অফ ডিসইউজ কোনটির অংশ? প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র। ল অফ ইউজ এবং ল অফ ডিসইউজ বা ব্যবহারের সূত্র এবং অব্যবহারের সূত্র কোন লর মধ্যে আসে? ল অফ রেডিনেস বা প্রস্তুতির সূত্র, ল অফ এফেক্ট বা ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র বা ল অফ মাল্টিপল রেসপন্স। সঠিক উত্তর হলো অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ। থর্নডাইকের অনুশীলনের সূত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। ব্যবহারের সূত্র বা মাঝে মাঝে পুনরাবৃত্ত হলে বন্ধন শক্তিশালী হয়, এবং অব্যবহারের সূত্র অনেকদিন ব্যবহার না করলে বন্ধন দুর্বল হয়। পরের প্রশ্ন, কোন শিখন তত্ত্বে শিক্ষার্থীর মধ্যে দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি থাকার গুরুত্বের কথা বলা হয়েছে? হুইচ লার্নিং থিওরি এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ আ স্টুডেন্টস ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড নিউরোলজিক্যাল রেডিনেস? গেস্টাল্টিজম, থর্নডাইকস কানেকশনিজম, প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্কিনার অপারেন্ট কন্ডিশনিং। গেস্টাল্টবাদ, থর্নডাইকের সংযোজনবাদ, প্যাভলভের সনাতনী অনুবর্তন, স্কিনারের সক্রিয় অনুবর্তন, কোনটা ঠিক? সঠিক উত্তর হলো থর্নডাইকের সংযোজনবাদ, থর্নডাইকস কানেকশনিজম। থর্নডাইকের মুখ্য সূত্রের মধ্যে প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস অনুযায়ী শিখন অর্থাৎ উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীর মধ্যে দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি থাকা আবশ্যক। পরের প্রশ্ন, বিলুপ্তি বা এক্সটিংশন কিসের ফল? নিয়মিত শক্তিবর্ধক প্রদান বা রেগুলার রিইনফোর্সমেন্ট, শক্তিবর্ধকের অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ রিইনফোর্সমেন্ট, অতিশিখন বা ওভার লার্নিং, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বা স্পন্টেনিয়াস রিকভারি। বিলুপ্তি কিসের ফল? নিয়মিত শক্তিবর্ধক প্রদান, শক্তিবর্ধকের অনুপস্থিতি, অতিশিখন বা ওভার লার্নিং, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বা স্পন্টেনিয়াস রিকভারি। এর উত্তর হচ্ছে শক্তিবর্ধকের অনুপস্থিতি। অনুবর্তনের মাধ্যমে শিখন হয়ে যাওয়ার পর যদি শক্তিবর্ধক না দেওয়া হয় তবে শিখন বন্ধন দুর্বল হতে থাকে এবং একসময় বিলুপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়। এই প্রক্রিয়াকে বিলুপ্তি বা এক্সটিংশন বলে। পরের প্রশ্ন, স্কিনারের পরীক্ষায় ক্ষুধার্ত ইঁদুরটি বাক্সে কিসের জন্য ঘুরছিল? একটি নির্দিষ্ট আচরণের জন্য, উদ্দেশ্যহীনভাবে যান্ত্রিকভাবে প্রচেষ্টা, খাদ্যের সন্ধানে, লিভার খুঁজে বের করতে। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো খাদ্যের সন্ধানে, ইন সার্চ অফ ফুড। ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সে ঢুকিয়ে দিলে খাদ্য পাওয়ার আশায় ইঁদুরটি খাদ্যের পাত্রের দিকে ছুটে যায় এবং সেখানে খাদ্য না পেয়ে নানা রকম সঞ্চালনমূলক আচরণ করতে থাকে। এই আচরণই তাকে পরে লিভারে চাপ দিতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন শিখন তত্ত্বে প্রবেশন বা ইনসাইট ধারণার গুরুত্ব আছে? আচরণবাদী তত্ত্ব বা বিহেভিয়ারিস্টিক থিওরি, গেস্টাল্টবাদ বা গেস্টালিজম, প্যাভলভের তত্ত্ব বা প্যাভলভ থিওরি, স্কিনারের তত্ত্ব বা স্কিনার থিওরি।
গেস্টাল্টবাদ বা গেস্টালবাদীরা মনে করেন শিখন হলো একটি অন্তর্দৃষ্টিমূলক প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থী সম্পূর্ণ পরিস্থিতিকে সামগ্রিকভাবে দেখে সমস্যার সমাধান করে। এটি যান্ত্রিক প্রচেষ্টা ও ভুলের বিপরীত। গেস্টালবাদীরা মনে করেন শিখন হলো একটি অন্তর্দৃষ্টিমূলক প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থী সম্পূর্ণ পরিস্থিতিকে সামগ্রিকভাবে দেখে সমস্যার সমাধান করে। এটি যান্ত্রিক প্রচেষ্টা ও ভুলের বিপরীত। পরের প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রথম ধাপটি কি? দৈবক্রমে হঠাৎ সাফল্য লাভ, সাডেন সাকসেস বাই চান্স, তাড়না অনুভব, ফিলিং দ্য ড্রাইভ, লক্ষ্য স্থির, ফিক্সিং দ্য গোল, সঠিক পদক্ষেপ নির্বাচন, চুজিং দ্য রাইট স্টেপ। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রথম ধাপটি কি? এর প্রথম ধাপ হলো তাড়না অনুভব, ফিলিং দ্য ড্রাইভ। থর্নডাইকের শিখন প্রক্রিয়ার ধাপগুলি হলো তাড়না অনুভব, লক্ষ্য স্থির, লক্ষ্যপথে বাধা, পরপর দেওয়া আছে দেখে নাও। তাড়না অনুভব, লক্ষ্য স্থির, লক্ষ্যপথে বাধা, বাধা অতিক্রমের উদ্দেশ্যহীন যান্ত্রিক প্রচেষ্টা, দৈবক্রমে হঠাৎ সাফল্য লাভ, সঠিক পদক্ষেপ নির্বাচন এবং সঠিক পদ্ধতি স্থিরীকরণ ও গ্রহণ। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে কোনটি আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা কমিয়ে দেয়? সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে কোনটি আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা কমিয়ে দেয়? সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে কোনটি আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা কমিয়ে দেয়? ঋণাত্মক শক্তিবর্ধক, ধনাত্মক শক্তিবর্ধক, শাস্তি, শেপিং। পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, শেপিং। একটু আগেই আলোচনা করলাম আমরা, বলো সঠিক উত্তর কি? 31 দাগের সঠিক উত্তর কি? কমেন্ট করে জানাও, তারপর আমরা উত্তর দেখছি। একটু আগেই যেহেতু বলেছি, কমেন্ট করে জানাও। উত্তর না দেখে আগে কমেন্ট করে জানাও, তারপর আমরা উত্তর দেখব। সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে কোনটি আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা কমিয়ে দেয়? পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, শেপিং। সঠিক উত্তর দেখি। সঠিক উত্তর হলো পানিশমেন্ট। আমরা একটু আগেই বললাম পানিশমেন্ট কোনো আচরণের বিলুপ্তির জন্য, কোনো আচরণের স্ট্রেংথ কমানোর জন্য ব্যবহার হয়, আর রিইনফোর্সমেন্ট কোনো আচরণের স্ট্রেংথ বাড়ানোর জন্য ব্যবহার হয়। পরের প্রশ্ন, শিক্ষকের প্রতি সৃষ্টি হওয়া বিরূপ মনোভাব তিনি যে বিষয় পড়েন তাতে সঞ্চালিত হতে পারে। এটি কোন সূত্রের উদাহরণ? সাদৃশ্য উপমানের সূত্র, ল অফ অ্যাসোসিয়েশন অর অ্যানালজি, অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, ল অফ পার্সিয়াল অর পিসমিল অ্যাক্টিভিটি, প্রস্তুতির সূত্র বা ল অফ রেডিনেস। কোনটা ঠিক? অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র অনুযায়ী একটি উদ্দীপকের প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটি তার আসল উদ্দীপক থেকে সরে গিয়ে অন্য কোনো উদ্দীপকের প্রেক্ষিতেও হতে পারে যদি তাদের মধ্যে অনুসঙ্গ থাকে। পরের প্রশ্ন, কোনটি আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য? পর্যবেক্ষণযোগ্য আচরণে আস্থা, বংশগতি অপেক্ষা পরিবেশের উপর অধিক গুরুত্ব, মনের অভ্যন্তরীণ চিন্তন প্রক্রিয়ার উপর মনোযোগ, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন সৃষ্টি। কোনটা ঠিক? কোনটি আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য নয়? হুইচ ইজ নট আ মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। একটু আগেই আমরা কিন্তু বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি একদম শুরুর দিকে। পর্যবেক্ষণযোগ্য আচরণে আস্থা, বংশগতি অপেক্ষা পরিবেশের উপর অধিক গুরুত্ব, মনের অভ্যন্তরীণ চিন্তন প্রক্রিয়ার উপর মনোযোগ। কোন বৈশিষ্ট্য নয় বলা হয়েছে কোনটা? উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধন সৃষ্টি। সঠিক উত্তর হলো মনের অভ্যন্তরীণ চিন্তন ও প্রক্রিয়ার উপর মনোযোগ। আচরণবাদীরা মনে করেন অভ্যন্তরীণ চিন্তন প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা বা অগ্রাহ্য করে। তাদের মনোযোগ কেবলমাত্র বাইরের থেকে পর্যবেক্ষণ ও পরিমাপযোগ্য আচরণের কেন্দ্রীভূত থাকে। পরের প্রশ্ন দেখে নিই। গেস্টালবাদীদের মতে শিখন প্রক্রিয়া হয় কিভাবে? অ্যাকর্ডিং টু গেস্টালিজম, হাউ ডাজ দ্য লার্নিং প্রসেস বিগিন? প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে, থ্রো ট্রায়াল অ্যান্ড এরার, উদ্দীপক প্রতিক্রিয়ার বন্ধনের মাধ্যমে, থ্রো স্টিমুলাস অ্যান্ড রেসপন্স বন্ডিং, সম্পূর্ণ পরিস্থিতিকে সামগ্রিকভাবে উপলব্ধি করার মাধ্যমে, বাই পারসিভিং দ্য হোল সিচুয়েশন হলিস্টিক্যালি, ছোট ছোট অংশে ভাগ করে, বাই ব্রেকিং ইট ডাউন ইন্টু স্মল পার্টস। কোনটা ঠিক? গেস্টালবাদীদের মতে শিখন প্রক্রিয়া শুরু হয় কিভাবে? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতিকে সামগ্রিকভাবে উপলব্ধি করার মাধ্যমে। গেস্টালবাদীরা মনে করেন কোনো সমস্যা সমাধানের জন্য প্রাণীকে সামগ্রিকভাবে সমস্ত পরিস্থিতিটি উপলব্ধি করতে হয়। এরপর সেই পরিস্থিতির বিভিন্ন অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক উপলব্ধি ও সংগতির ফলে একটি অর্থপূর্ণ ধারণা তৈরি হয়। পরের প্রশ্ন,
সক্রিয় অনুবর্তনের শৃঙ্খলায়ন প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কী? চেনিংয়ের প্রধান অবজেক্টিভস কী? আচরণকে আরও শক্তিশালী করা, একটি জটিল আচরণকে ধাপে ধাপে শেখানো, অবাঞ্ছিত আচরণ দূর করা। সক্রিয় অনুবর্তনে শৃঙ্খলায়ন বা চেনিং প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কী? টু স্ট্রেনদেন দ্য বিহেভিয়ার, টু টিচ আ কমপ্লেক্স বিহেভিয়ার স্টেপ বাই স্টেপ, টু এলিমিনেট আনওয়ান্টেড বিহেভিয়ার, টু জেনারেলাইজ দ্য বিহেভিয়ার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? সঠিক উত্তর হচ্ছে একটি জটিল আচরণকে ধাপে ধাপে শেখানো। একটি জটিল আচরণকে ধাপে ধাপে শেখানোই হলো শৃঙ্খলায়ন, পাটে পাটে ভাগ করে শেখানোই হলো শৃঙ্খলায়ন, এবং তার মাধ্যমে একজন শিক্ষার্থীর মধ্যে যে পরিবর্তন আনতে চাওয়া হয়েছে তাই আনা যায়। পরের প্রশ্ন, যদি একজন শিক্ষার্থী গণিত ভালো লাগে বলে গণিত ক্লাসে মনোযোগ দেয়, তবে এটি থর্নডাইকের কোন সূত্রের উদাহরণ? ল অফ এফেক্ট বা ফল লাভের সূত্র, ল অফ এক্সারসাইজ বা অনুশীলনের সূত্র, সাদৃশ্য বা উপনয়নের সূত্র, ল অফ অ্যানালজি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো প্রস্তুতির সূত্র বা মানসিক অবস্থার সূত্র, ল অফ সেট অর ডিসপোজিশন। প্রস্তুতির সূত্র বা ল অফ সেট, অ্যাটিটিউড অ্যান্ড ডিসপোজিশন অনুযায়ী কোনো বিশেষ পরিস্থিতিতে প্রাণী কীভাবে প্রতিক্রিয়া করবে তা নির্ভর করে তার তখনকার মানসিক অবস্থা, প্রস্তুতি ও মনোভাবের ওপর। পরের প্রশ্ন, প্যাভলোভের পরীক্ষায় খাদ্যকে স্বাভাবিক উদ্দীপক বলা হয় কেন? আনকন্ডিশন স্টিমুলাস বলা হয় কেন? প্যাভলোভের পরীক্ষায় খাদ্যকে স্বাভাবিক উদ্দীপক বলার কারণ কি? এটি লালাক্ষরণ ঘটায় না। ইট ডাজ নট কজ স্যালাইভেশন। এটি একটি অনুবর্তিত প্রতিক্রিয়া তৈরি করে। ইট ক্রিয়েটস আ কন্ডিশনস রেসপন্স। এটি সহজভাবে লালাক্ষরণ ঘটায়। ইট ন্যাচারালি কজ স্যালাইভেশন। এটি একটি কৃত্রিম উদ্দীপক। ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল সিচুয়েশন। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো এটি সহজাতভাবে লালাক্ষরণ ঘটায়। স্বাভাবিক উদ্দীপক বা আনকন্ডিশন স্টিমুলাস হলো এমন উদ্দীপক যা কোনো পূর্ব শিখন বা অনুবর্তন ছাড়াই একটি স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম। খাদ্য স্বাভাবিকভাবেই লালাক্ষরণ ঘটায়। পরের প্রশ্ন, আচরণের রূপায়ণ ও তাই বজায় রাখা সম্ভব হয় আচরণের ড্যাশ দ্বারা। আচরণের রূপায়ণ মানে শেপিং কিভাবে সম্ভব হয়? বিহেভিয়ার ইজ শেপড অ্যান্ড মেনটেন্ড বাই ইট। অপশানগুলো দেখে নিই। উদ্দীপক বা স্টিমুলাস, প্রতিক্রিয়া বা রেসপন্স, পরিণতি বা ফল, এবং প্রস্তুতি বা রেডিনেস। সঠিক উত্তর কি দেখে নিই। সঠিক উত্তর হলো কনসিকোয়েন্সেস। স্কিনারের সক্রিয় অনুবর্তনের মূলনীতি অনুসারে আচরণের রূপায়ণ ও তা বজায় রাখা সম্ভব হয় আচরণের পরিণতির বা ফলের দ্বারা। পরের প্রশ্ন, যদি একটি ইঁদুরকে তার একটি পা দিয়ে লিভার চাপতে শেখানো হয় এবং পরে তার ওই পাটি বেঁধে রাখলে সে অন্য পা দিয়ে বা মাথা দিয়ে লিভার চাপতে শেখে, তবে এটি কোন ধরনের সামান্যীকরণ? যদি একটি ইঁদুরকে বলা হচ্ছে তার একটি পা দিয়ে লিভার চাপতে শেখানো হয় এবং পরে তার এই পাটি বেঁধে রাখলে সে অন্য পা দিয়ে বা মাথা দিয়ে লিভার চাপতে শেখে, তবে এটি কোন ধরনের সামান্যীকরণ? উদ্দীপক সামান্যীকরণ বা স্টিমুলাস জেনারেলাইজেশন, প্রতিক্রিয়া সামান্যীকরণ বা রেসপন্স জেনারেলাইজেশন, স্বাভাবিক সামান্যকরণ বা ন্যাচারাল জেনারেলাইজেশন, কৃত্রিম সামান্যিকীকরণ বা আর্টিফিশিয়াল জেনারেলাইজেশন। যদি একটি ইঁদুরকে তার একটি পা দিয়ে লিভার চাপতে শেখানো হয় এবং পরে তার ওই পাটি বেঁধে রাখা হয়, তাহলে সে মাথা দিয়ে লিভার চাপতে শেখে বা অন্য পা দিয়ে লিভার চাপতে শেখে। এটি কোন ধরনের সামান্যীকরণ? সঠিক উত্তর হলো প্রতিক্রিয়ার সামান্যীকরণ বা রেসপন্স জেনারেলাইজেশন। প্রতিক্রিয়ার সামান্যিকীকরণ বা রেসপন্স জেনারেলাইজেশন হলো যখন কোনো প্রাণী একটি নির্দিষ্ট প্রতিক্রিয়ার পরিবর্তে সদৃশ অন্য প্রতিক্রিয়া দ্বারা একই ফল লাভ করে। পরের প্রশ্ন, কোন শিখন তত্ত্বে বলা হয়েছে যে শিখন একটি আপেক্ষিকভাবে স্থায়ী আচরণগত পরিবর্তন? প্যাভলভের সনাতনী অনুবর্তন বা প্যাভলভস ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্কিনারের সক্রিয় অনুবর্তন বা স্কিনার অপারেন্ট কন্ডিশনিং, থর্নডাইক সংযোজনবাদ বা থর্নডাইকস কানেকশনিজম, সবকটি বা অল অফ দ্য অ্যাবভ। কোন শিখন তত্ত্বে বলা হয়েছে যে শিখন একটি আপেক্ষিকভাবে স্থায়ী আচরণগত পরিবর্তন? সঠিক উত্তর সবকটি বা অল অফ দ্য অ্যাবভ। পরের প্রশ্ন,
আচরণবাদীরা শিখনের নির্ধারক হিসেবে কোনটির উপর অধিক গুরুত্ব আরোপ করেন? হেরিডিটি বা বংশগতি, এনভায়রনমেন্ট বা পরিবেশ, মোটিভেশন বা প্রেরণা, ইন্টেলিজেন্স বা বুদ্ধি। আচরণবাদী শিখনের নির্ধারক হিসেবে কোনটির উপর অধিক গুরুত্ব আরোপ করেন? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো পরিবেশ। আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটি প্রধান বৈশিষ্ট্য হলো আচরণের নির্ধারক রূপে বংশগতি অপেক্ষা পরিবেশের উপর অধিক গুরুত্ব আরোপ করা। পরের প্রশ্ন, কোন অনুবর্তনকে এসআর বন্ধনের মাধ্যমে শিখন বলা হয়? ক্লাসিক্যাল কন্ডিশনিং বা সনাতনী অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন, অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন, নাকি কোনোটি না, নাকি উভয়ই? কোনটা ঠিক? কোন অনুবর্তনকে এসআর বন্ধনের মাধ্যমে শিখন বলা হয়? সঠিক উত্তর হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং। সনাতনী অনুবর্তনের একটি উদ্দীপক থেকে একটি প্রতিক্রিয়া তৈরি হয়, অন্যদিকে সক্রিয় অনুবর্তনে কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই। পরের প্রশ্ন, কোন মনোবিজ্ঞানী স্কিনার বক্সের উদ্ভাবন করেন? আইভান প্যাভলভ, এডওয়ার্ড থর্নডাইক, বিএফ স্কিনার, জন ওয়াটসন। কোন মনোবিজ্ঞানী স্কিনার বক্সের উদ্ভাবন করেন? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো বিএফ স্কিনার। সক্রিয় অনুবর্তন প্রক্রিয়া নিয়ে পরীক্ষার জন্য বিএফ স্কিনার নিজ পরিকল্পনা মতো একটি বিশেষ বাক্স তৈরি করান যা স্কিমার বাক্স নামে পরিচিত। পরের প্রশ্ন, আংশিক প্রতিক্রিয়ার সূত্র অনুযায়ী শিক্ষার্থী শিখন প্রক্রিয়ার অগ্রগতির সঙ্গে সঙ্গে কী করে? অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া বর্জন করে, সমস্ত প্রতিক্রিয়া গ্রহণ করে, শুধুমাত্র ভুল করে, সব কিছু ভুলে যায়। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া বর্জন করে। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের কোন নির্ঘণ্ট বা স্কিডিউল সব থেকে বেশি কার্যকরী বা কার্যকর? পূর্ব নির্ধারিত কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধান, পূর্ব নির্ধারিত পরিবর্তনশীল সময়ের ব্যবধান, পূর্ব নির্ধারিত সঠিক প্রতিক্রিয়া আচরণের পর, পূর্ব নির্ধারিত পরিবর্তনশীল সংখ্যক সঠিক প্রতিক্রিয়া আচরণের পর। সক্রিয় অনুবর্তনের কোন নির্ঘণ্ট সব থেকে বেশি কার্যকর? সঠিক উত্তর দেখে নিই। পূর্ব নির্ধারিত পরিবর্তনশীল সংখ্যক সঠিক প্রতিক্রিয়া আচরণের পর। স্কিনারের মতে পরিবর্তনশীল সংখ্যক সঠিক প্রতিক্রিয়া আচরণের পর শক্তিবর্ধক বা রিইনফোর্সমেন্ট দিলে প্রতিক্রিয়ার হার সর্বোচ্চ এবং স্থির থাকে, এটি সবচেয়ে কার্যকর নির্ঘণ্ট। পরের প্রশ্ন, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কি? নতুন একটি আচরণ শেখা, অনুবর্তজনিত শিখন বিলুপ্ত হওয়া শিখন হঠাৎ ফিরে আসা, শক্তিবর্ধকের প্রভাব। অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন মানে কি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে বিলুপ্ত হওয়া শিখন হঠাৎ ফিরে আসা। অনুবর্তনজনিত শিখন বিলুপ্ত হওয়ার পরেও যদি প্রাণীটিকে আবার সেই পরীক্ষণ পরিস্থিতিতে আনা হয় তবে বিলুপ্ত হওয়া শিখনটি আবার ফিরে আসতে পারে, একেই স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলা হয়। পরের প্রশ্ন, প্যাভলভের পরীক্ষায় ঘণ্টার শব্দটিকে কি বলা হয়? আনকন্ডিশন রেসপন্স, আনকন্ডিশন স্টিমুলাস, কন্ডিশন রেসপন্স। প্যাভলভের পরীক্ষায় ঘণ্টার শব্দটিকে কি বলা হয়? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো অনুবর্তিত উদ্দীপক বা কন্ডিশন স্টিমুলাস। বারবার খাদ্য প্রদানের সঙ্গে ঘণ্টা বাজানোর ফলে ঘণ্টাধ্বনিটি একসময় এমন ক্ষমতা লাভ করে যে তা লালাক্ষরণ করতে সমর্থ হয়। এই অবস্থায় ঘণ্টার ধ্বনিকে অনুবর্তিত উদ্দীপক বলা হয়। পরের প্রশ্ন, তাড়না হ্রাস তত্ত্ব কার দ্বারা প্রস্তাবিত? ড্রাইভ রিডাকশন থিওরি কে প্রস্তাব করেন? আচরণবাদ থেকে আমরা বিভিন্ন তত্ত্ব পেয়েছি, যার মধ্যে অন্যতম হলো হালের তাড়না হ্রাস তত্ত্ব। মনে রেখো, জাস্ট তত্ত্বটার নাম, হালের কথা মনে রেখো। পরের প্রশ্ন, প্রস্তুতির সূত্র ল অফ রেডিনেস অনুযায়ী শিখন সফল হতে গেলে শিক্ষার্থীর কি থাকা আবশ্যক? দুর্বল মানসিক অবস্থা, দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি, যান্ত্রিক প্রক্রিয়া, শুধুমাত্র শারীরিক শক্তি। দুর্বল মানসিক অবস্থা, উইক মেন্টাল স্টেট, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড নিউরোলজিক্যাল রেডিনেস, মেকানিক্যাল প্রসেস, অনলি ফিজিক্যাল স্ট্রেংথ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি। প্রস্তুতির সূত্র অনুযায়ী উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন, অর্থাৎ শিখনের জন্য শিক্ষার্থীর মধ্যে দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি থাকা আবশ্যক। পরের প্রশ্ন, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং শক্তিশালী হওয়ার জন্য কোন নীতিটি গুরুত্বপূর্ণ? ল অফ এফেক্ট, ল অফ কন্টিগুইটি,
ড্রাইভ রিডাকশন প্রিন্সিপাল, স্কিডিউলস অফ রিইনফোর্সমেন্ট, ফললাভের নীতি, সান্নিধ্যের নীতি, তাড়না হ্রাস নীতি, শক্তিবর্ধকের নির্ঘণ্ট। প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং শক্তিশালী হওয়ার জন্য কোন নীতিটি গুরুত্বপূর্ণ? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো সান্নিধ্যের নীতি বা ল অফ কন্টিগুইটি। সনাতনী অনুবর্তনের শিখন তখনই শক্তিশালী হয় যখন স্বাভাবিক উদ্দীপক ও অনুবর্তিত উদ্দীপক একই সময়ে বা অত্যন্ত কাছাকাছি সময়ে উপস্থিত থাকে। সক্রিয় অনুবর্তনের তুলনায় সনাতনী অনুবর্তনে সান্নিধ্যের নীতি বেশি গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ।